নমস্কার। গল্পগুচ্ছ সাথে অর্পিতার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি মায়াদর্পণ উপন্যাসটির অন্তিম পর্বের একদম শেষের অংশে চলে এসেছি। এবার শোনা যাক, পঞ্চমী আর বংশী তাদের কি আর কোনো দিন দেখা হলো? দীপু বলে, বুনো তো বলে আরও বেশি বেশি ঠোকে। সবিতা ঠোঁট কামড়ান। ছোট মেয়ের অসভ্যতা বড় মেয়ের কাছে লজ্জা করে তার। চ্যাটার্জি সাহেব বলেন, দীপু, এরকম দুষ্টুমি করো কেন আজকাল? প্রায় শুনি তোমার মায়ের সঙ্গে তর্ক করছো, অবাধ্যতা করছো। দীপু খামোকা জলের গ্লাসটা মুখে তুলে ঢকঢক করে জলটা খেয়ে নিয়ে বলে, তোমার বড় মেয়ের ব্যাকগ্রাউন্ডটা ভালো করে দিচ্ছি বাবা। ছর্দিটা এক নম্বরের হিংসুটে, বলে ওঠে প্রবীর। বলে, যা করে দিদিকে, উফ যা করে। সবিতা কপাল কুঁচকে তাকান, অর্থাৎ কি করে? প্রবীর বেপরায় বলে দেয়, দিদির বই ছিঁড়ে রাখে, পেন লুকিয়ে রাখে, জামার কালি লাগিয়ে দেয়। অত সুন্দর বেড কভারটা সেদিন। এরকম সময় পঞ্চমী কথা কয়ে ওঠে, বলে, এই পাগলা, কি যা তা বলছিস? পিঠোপিঠি বোনেরা ওই রকম খেলায় ঝগড়া করে, বুঝেছিস? হ্যাঁ, এবারই তুইটার প্রবর্তন করে বসেছে পঞ্চমী। প্রবীরকে তুই না ডাকলে ওর স্নেহবুভুক্ষ মনটা যেন ফাঁকা হয়ে থাকে। তুই না করলে আবার গল্প। না, রাগ করেনি কেউ, বরং দেখা যায় মাঝে মাঝে চ্যাটার্জি সাহেবও ছেলেকে তুই ডাকছেন। প্রাণ থাকতে এক গাড়িতে একসঙ্গে বেড়াতে যেতে চায় না দীপু পঞ্চমীর সঙ্গে। স্বচ্ছন্দে বলেছে, আমার বিচ্ছিরি লাগে। বলে, ওর কাছে বসলেই প্রথম দিন ওর গা দিয়ে যে বিচ্ছিরি গাইয়া গন্ধটা পেয়েছিলাম সেটা মনে পড়ে যায়। এই রকম অনেক কথাই বলে দীপু, দুর্নীতি হাসি হেসে। এর একমাত্র শাস্তি প্রহার, সভ্য সমাজে যেটা অচল, তাই ক্রমশ বেয়াদব হয়ে যাচ্ছে দীপু। প্রহার নেই, ধমক নেই, শুধু শান্ত গলায় তিক্ত ধিক্কার। কিন্তু তাতে দীপুর যেন মজা। দীপু বলে, দুঃখ কি, একটা ভালো মেয়ে তো রইল তোমাদের। তিনি তো দিন দিন সভ্য হয়ে উঠেছেন। ওফ, কি মার্ভেলাস চেঞ্জ! যিনি টেবিলে খাওয়া দেখে মূর্ছা গিয়েছিলেন, এখন তার কাছে টেবিল ম্যানার্স শেখা চলে। সবিতা হতাশ হন, এই মেয়েকে নিয়ে করবেন কি? আড়ালে বোঝালেও তো বোঝে না। চেঁচিয়ে চেঁচিয়ে বলে, একটা কালো বিচ্ছিরি অসভ্য মেয়ে তোমার একপাশে পড়ে আছে, থাক না, সুন্দরী মেয়েটিকে নিয়ে আছো তো সুখে। ওইখানেই জ্বালার গোড়া। রূপে নিষ্প্রভ হয়ে গেছে দীপু তার মার বড় মেয়ের কাছে। সে সত্য প্রতিনিয়ত ধরিয়ে দিচ্ছে তার আয়না আর তার জ্বালা ভরা চোখ। দীপুর হাড়ে মাংস লাগতে চায় না, আর পঞ্চমীর দেহের স্বাস্থ্যের লাবণ্য যেন দেহটাকে মোম দিয়ে মেজেছে। সেই দিকে তাকিয়ে চোখ জ্বলে ওঠে তার। খনির সোনাকে তুলে এনে পালিশ দিয়েছে সবিতা। গুণের পার্থক্য তো প্রতি পদে প্রকাশ হয়ে পড়েছে। বাড়িতে যারা আসা যাওয়া করে, আত্মীয় বন্ধুর দল, তারা দীপুর মনস্তত্ত্বে ধার ধারে না। তারা উচ্ছ্বাসিত হয়ে বলে, আহা কি মেয়ে, এই মেয়েকে হারিয়ে ফেলেছিলে। বলে, তোমার 3 ছেলে মেয়ের মধ্যে রূপে এইটি সেরা। বলে, যাই বলো বাবু, খুব বুদ্ধিমতী। কে বলবে এতদিন পাড়াগায়ে চাষাভুষার ঘরে মানুষ হয়েছে? এত সাহসিকতা অবশ্য সবিতার বাপের বাড়ির লোকই বলে। শ্বশুরবাড়ির লোকের মধ্যে শুধু ভবেশ বলে, জুয়েল একখানি। বুঝলে মামি, ওর মতো পরিষ্কার ব্রেন হলে তোমার এ ছেলে মেয়ে দুটো তড়ে যেত। দীপু ঠিকরে নিজের ঘরে ঢুকে যায়। পঞ্চমী আসতে ওর ঘরে এসে বলে, তুমি ওদের কথায় রাগ করো কেন ভাই? সবাই তো জানে আমি গাইয়া, আমি ভূত। এত বড় মেয়ে আমি, পাশ করে বেরিয়ে যাবার কথা, এখনও কোথায় পড়ে আছি, তাই উৎসাহ দেবার জন্য বলে। দীপু বলে, থাক থাক, আর ঢং করতে হবে না, রূপের অহংকারে তো মরছো। সত্যি এবারের মেয়ে কি না তাই ঠিক নেই, সবাই মাথায় করে নাচছে। এই কথায় বড় বেশি আহত হয় পঞ্চমী। মাঝে মাঝে ভবেশের কাছে বলে, এর চেয়ে আমি যদি না আসতাম ভবেশদা, অনেক ভালো হতো। কেনই যে আমাকে আনলেন।
ভবে সেই বুদ্ধিবতী মেয়েটাকে স্নেহ করে। ভবেশ দীপুর ব্যবহারটা উড়িয়ে দেয়, বলে ওটা চিরকালে পাগলা। পঞ্চমী বলে তা নয়, ওর দুঃখ হয়, হবারও কথা। ও বেচারা একা ছিল সর্বে সর্বা। হ্যাঁ, অনেক অসম্ভব ঘটনার মতো এটাও ঘটেছে। পঞ্চমী দীপুকে বেচারা বলে, বলে হয়তো বড় বোনের আসন থেকে। কিন্তু দীপু শুনলে যদি আত্মহত্যা করতে চায়, সেই চাওয়াটা কি অন্যায় হবে? তবে ভবেশ গম্ভীর হয়। ভবেশ বলে একা ছিল, সেই কথাটা কিন্তু ন্যায্য ছিল না, তুমি আগে এসেছো। ভবেশের সঙ্গে আলাদা একটা সৌহার্দ্য জন্মেছে পঞ্চমীর। ভবেশের জীবন ইতিহাস শুনে বিস্ময়ের কথা। ওই বাচ্চা মেয়েটার কাছে ভবেশ গল্প করেছে সে কথা। হয়তো আশা করেছে এখানে সহানুভূতি পাবে। মানুষ যে সহানুভূতির কাঙাল। রাজা রানীর দাসীকে ডেকে নিজের দুঃখের কথা জানায়। বাগ্যবাগী পঞ্চমীর স্বভাবটা মাঝে মাঝে প্রকাশ হয়ে পড়ে। সেই পড়ার মাঝে একদিন পঞ্চমী জিজ্ঞেস করেছিল, ভবেশদা, আপনি এত বড় ছেলে, এখনো বিয়ে হয়নি কেন? ভবেশ হেসে উঠে বলেছিল, কোণে জটিনি বলে। ইস, আপনি এত সুন্দর, কত বিদ্বান, উফ, তোকে পড়ানোর মতো বিদ্যেটা যাই ভাগ্যিস ছিল। ভবেশ হাসে, দেখ তোকে তাহলে বলি, একটা মেয়েকে বিয়ে করব বলে প্রতিজ্ঞা করেছিলাম। শুধু বেনারসি শাড়িটা কিনলেই হয়। বাড়ি থেকে অর্ডার এলো, ও মেয়ে তোমার থেকে যাতে ছোট, চলবে না। বোঝো বাপু, এদিকে সেই মেয়েটা হাঁ করে বসে আছে। পঞ্চমী উত্তেজিত মুখে বলে, তারপর? তারপর তারপর মাকে বললাম, যাকে ওই ছোট জাতের মেয়েটাকে বিয়ে করে আমিও না হয় ছোট হয়ে থাকি, কি আর করা যায়। মা বললেন তাহলে গলায় দড়ি দেবে। মাকে গলায় দড়ি বেঁধে ঝুলতে দিয়ে বিয়ে করতে কার স্বাদ হয় বল? মেয়েটাকে গিয়ে জানালাম ব্যাপার। মেয়েটাও বলে বসলো, কি জানিস, আমিও গলায় দড়ি দেবো। ব্যাস, আমি এই দুই গলায় দড়ির ডাগ অফ ওয়ারে যখন দিশেহারা, আর নিজেই গলায় দড়ি দেবো কিনা ভাবছি, গবেট মেয়েটা কিনা সত্যি যা বলল তাই করে বসলো। হ্যাঁ, পঞ্চমী চমকে উঠেছিল, চোখ কপালে উঠে গিয়েছিল তার। বলে ফেলেছিল, আর আপনি? আমি? ভবেশ হেসে উঠেছিল, আমিও দিলাম, এখন মরে ভূত হয়ে বেড়াচ্ছি। পঞ্চমী বলেছিল, যাই বলুন, এটা উচিত হয়নি। বলে ফেলে অবশ্য লজ্জিত হয়েছিল। তবে ভবেশের হাসিতে চাপা পড়ে গিয়েছিল সে লজ্জা। হেসে উঠে বলেছিল ভবেশ, কোনটা উচিত হয়নি? গলায় দড়ি দিয়ে মহাজনের পথ অনুসরণ না করাটা? যা তাই বলেছি বুঝি। তবে তবে কি এই ভূত হয়ে বেড়ানোটা? পঞ্চমী মনমরা হয়ে বলেছিল, না, তা বলছি না। সেদিন থেকে ভবেশকে যেন অন্তরঙ্গের দৃষ্টিতে দেখেছে পঞ্চমী। আর সেদিন থেকে হঠাৎ সেই অদেখা ছোট জাতের মেয়েটার সঙ্গে বংশীকে কেমন গুলিয়ে ফেলেছে। ছোট জাত শব্দটা কি কুৎসিত। নিজেকে নিয়ে একা বসাটা বাড়ছে যেন আবার। ভবেশ তাকে ধরলে হয় না একবার কালীপুরে নিয়ে যেতে? ভবেশ তা চেনেন, উনি গাড়ি চালিয়ে নিয়ে গিয়েছিলেন সেবার। মার কাছে গিয়ে বলবে এবার পঞ্চমী, বাবার কাছে আবদার জানাবে, বলবে একটিবার দেখে এসে আর কিচ্ছুটি বলবো না। ভাবে, কিন্তু বলা হয় না। বাবা মার মুখ দেখলেই কালীপুরের সেই প্রহ্লাদ দাসের বাড়িটা আশ্চর্য রকমের বেচারি হয়ে যায়, বলতে লজ্জা করে। অতএব পঞ্চমী তানপুরা হাতে সুরের সাধনা করতে বসে গানের মাস্টারমশাইয়ের কাছে। এ এক নতুন স্বাদ। সুরের মধ্যে কি আর একবার জন্ম নেবে পঞ্চমী? কিন্তু হঠাৎ একদিন এই সুরের সাধনার সময় সুর ভঙ্গ হলো। মাস্টারমশাই আসেননি তখনও। তানপুরাটা নিয়ে বসেছে পঞ্চমী। মনটা খুব খুশি আছে আজ মায়ের কাছ থেকে শাড়ি পরার অনুমতি পেয়ে। হঠাৎ প্রবীর বয়ে আনলো সেই সুরভঙ্গের ধাক্কা। উত্তেজিত মুখে বলল, দিদি দিদি, দেখো কাণ্ড, ছর্দির ডয়ারে তোমার চিঠি লুকিয়ে রেখেছে, তোমায় পড়তে দেয়নি। কবে এসেছে জানো? পরশু তরশু, তারও আগে।
পঞ্চমী বিদ্যুতের শক খাওয়ার মতো ছিটকে উঠে আসে, স্তব্ধ হয়ে তাকিয়ে থাকে চিঠিটার দিকে। পোস্টকার্ড। বংশী সেই মুক্তাক্ষর, যার জন্য কতদিন কত ধিক্কার দিয়েছে পঞ্চমী বংশীকে, আর এখন বংশী পঞ্চমীকে ধিক্কার দিচ্ছে। কল্যাণিয়া পঞ্চমী, তোমাকে ইতিপূর্বে পিসের অসুখ বেশি জানাইয়া 4খানি পত্র দিয়াছি, কিন্তু কোনো উত্তর পায় নাই। বোঝা যাইতেছে কালীপুরকে তুমি একেবারেই ভুলিয়া গিয়াছ। যাক, তাহাতে দুঃখ নাই। স্বয়ং ভগবানও তো মথুরা গিয়া পিতা নন্দ, মা যশোদা ও শ্রীদাম সুদামাকে ভুলিয়া গিয়াছিলেন। তথাপি অবগতির জন্য জানাই, গত বুধবার রাত্রে পিসে স্বর্গে গিয়াছেন। জানি এ খবরে তোমার কোনো দুঃখ নাই, তবু আমার কর্তব্য তাই জানাইলাম। ইতি শ্রী বংশীচরণ পাল। লেখাপড়া বংশী ছাড়েনি বলেই মনে হয়। হাতের লেখা যেমনই হোক, ভাষায় মুন্সিয়ানা সেটা প্রমাণ করছে। পোস্টকার্ডটার দিকে তাকিয়ে থাকে পঞ্চমী পাথর হয়ে। 4খানা চিঠি দিয়েছিল বংশী। সে চিঠি আসেনি পঞ্চমীর হাতে। না জানি কত ঘৃণা করেছে বংশী পঞ্চমীকে, কত ধিক্কার দিয়েছে, অথচ লেটার বক্সের চাবিটা চিরকাল ছোড় দিয়ে খোলে কিনা, তাই এত চালাকি। প্রবীর বলে ওঠে, ওই তো ওই ভদ্রলোক তোমায় 4 চিঠি দিয়েছে, অথচ পরের চিঠি পড়তে নেই জানি, তবু পড়ে ফেলেছি দিদি 2 লাইন। আরে এ কি? হঠাৎ ভয় পেয়ে ছুটে পালায় প্রবীর। যদিও বছর 10 বয়স হয়েছে, তবু শিশুসুলভ ভাবটা ঘোচেনি তার, তাই ছুটে পালিয়েছে সবিতার কাছে। মা, ছোড়দি দিদি চিঠি লুকিয়ে রেখেছিল, তাই দিদি কাঁদছে। চিঠি, কান্না, লুকোনো, এই 3টে শব্দই গোলমেলে। সবিতা তীক্ষ্ণ প্রশ্ন করে, কি? ওই তো ছোটদের ডয়ার থেকে একটা রাবার নিতে গিয়েছিলাম, দেখি দিদির চিঠি, আরও 4 চিঠি নাকি তিনি দিয়েছিলেন। সবিতা আর প্রবীরের কাছে তথ্য সংগ্রহের চেষ্টা করেন না, নিজেই ঘটনাস্থলে গিয়ে পৌঁছান। এতদিন এসেছে পঞ্চমী, অনেক অবস্থা দেখেছেন তার, এমন ভেঙে পড়া কান্না দেখেননি। চিঠিটা আদ্যপান্ত পড়েন, আস্তে নামিয়ে রাখেন। কিন্তু পঞ্চমীর এই চোখের জল কি পঞ্চমীর পালক পিতা প্রহ্লাদ দাসের মৃত্যু শোকে, না বংশী তাকে কি ভাবছে তাই ভেবে, নাকি ছোট একটা মেয়ের নিষ্ঠুর হৃদয়হীনতা, কুৎসিত কুড়তায়? আমি থাকবো না, আমি চলে যাব, কান্না থামিয়ে স্থির শান্ত গলায় উচ্চারণ করে পঞ্চমী। সবিতা বলেন, বুঝতে পারছি তোমার মনটা খুব খারাপ হয়ে গেছে, হবারই কথা, কিন্তু ভেবে দেখো এখন আর গিয়ে কি হবে, মারাই যখন গেছে। তা হোক, আমি যাব, এক্ষুনি যাব। সবিতা অনেক দিন পরে আবার তার বড় মেয়ের মুখে ছোট মেয়ের অনমনীয়তা দেখতে পেলেন। নিজের প্রতিচ্ছবি দেখতে পায় না মানুষ, তাই ওই ছোট মেয়েটাকেই ভাবলেন। অগত্যা ফোন করলেন স্বামীকে, সমস্যাটা জানালেন। চ্যাটার্জি সাহেব কিন্তু একেবারে সহজ করে দিলেন সমস্যাটাকে। বললেন, ঠিক আছে, ভবেশকে বলে দিচ্ছি একবার ঘুরিয়ে নিয়ে আসুক, এখন বেরোলে সন্ধ্যের মধ্যে আবার সেখান থেকে বেরিয়ে পড়তে পারবে মনে হয়। বিচলিত হতেই পারে, না হলেই বরং হৃদয়হীন বলতাম। আচ্ছা, আমি বলে দিচ্ছি ভবেশকে, একবার ঘুরে এলেই সামলে যাবে। ভবেশকে বলে দিতে বেগ পেতে হয় না। চ্যাটার্জি সাহেবের অফিসেই কাজ করে ভবেশ, তা তো হলো, কিন্তু এই ঘটনার প্রধান নায়িকা দীপু, যে নাকি চিঠি চুরি রূপ গার্জিত কাজ করে তার মার মুখে চুনকালি লেপেছে, এক মেয়ের জন্য আর এক মেয়ের কাছে লজ্জায় পড়াটাই কি তাহলে বিধিলিপি সবিতার? দীপু স্কুলে গিয়েছিল, মর্নিং স্কুল চলছিল তার। 11:30 ফিরল, আর এই প্রথম পঞ্চমী তার মুখোমুখি দাঁড়ালো। বলল, আমার চিঠি লুকিয়ে রেখেছিলে কেন তুমি? দীপু একটু থতমত খেলো, তবু সামলে নিল। অগ্রাহ্যের ভান দেখিয়ে বলল, কোন চিঠি? সেই পোস্টকার্ডের কালিঝুলিটা? চুপ করো অসভ্য মেয়ে, দিদির গলায় তিরস্কার করে ওঠে পঞ্চমী, সম্ভাব্য আর মর্যাদাবোধের গলায়। কেন, কিসের জন্য তুমি এ কাজ করেছো? এর আগে আমার আরও চিঠি লুকিয়ে রেখেছিলে। লুকিয়ে?
দীপু জোর গলায় বলে, ছিঁড়ে কুচিয়ে উড়িয়ে দিয়েছি। এটা নেহাত ওই বুড়োটার মৃত্যু সংবাদ ছিল বলেই বোধ করি ওই ছিঁড়ে উড়িয়ে দেওয়ার সাহসটা হয়নি তার, তাই সে কথাই বলে সে। পঞ্চমী একথা বলল না। কি গো সভ্য শহরের মেয়ে, তোমাদের শহরে আইন শুনি তো পরে চিঠি পড়া মানুষ খুন করার কাছাকাছি অপরাধ। তবে এটা কি, তুমি না কলকাতার সবচেয়ে মান্যগণ্যদের একজন চ্যাটার্জি সাহেবের মেয়ে? পাড়াগা তুমি চোখে দেখোনি, এত সভ্যতা তোমার? না, একথা বলল না পঞ্চমী। দীপুর থেকে অনেকখানি লম্বা দেহটা নিয়ে উঁচু থেকে দৃঢ় দীপ্ত গলায় বলল, জবাব দাও, কেন এসব অসভ্যতা করেছো? দীপু কি ওর গালে ঠাস করে একটা চর বসিয়ে দিয়ে বলতে পারতো না, বেশ করেছি, কি করবি কর? তা পারল না দীপু। পঞ্চমীর ওই আগুনের মতো মুখ দেখে হঠাৎ মনে মনে ভয় পেল। তবু মুখে সাধ্য মতো জোর রেখে বলল, ইস ভারী তো চিঠি, কে এক বংশীচরণ পাল, চাষা ভূত একটা, সে আবার তোমায় এত চিঠি দেয় কেন? টাকার অভাবে পিসের চিকিৎসা হচ্ছে না, তার মানে কিছু টাকা বাগিয়ে। কিন্তু কথা তাকে শেষ করতে দিল না পঞ্চমী। ভয়ানক একটা দুঃসাহস করল। ঠাস করে দীপুর গালে একটা চর বসিয়ে দিয়ে তীব্র স্বরে বলল, চুপ, একদম চুপ, আর একটি কথা বলো তো ওই সিঁড়ির নিচে ফেলে দেবো, বুনো অসভ্য। সবিতা পিছনে ছিলেন, শুনলেন তার বড় মেয়ে তার ছোট মেয়েকে বলছে বুনো অসভ্য, বলছে সিঁড়ির নিচে ফেলে দেবে। দীপুকে ধরে তুলে সিঁড়ির নিচে ফেলে দেওয়া অসম্ভব নয় পঞ্চমীর পক্ষে, তা অনুভব করলেন সবিতা। তাই আস্তে আস্তে পিছন থেকে সরে গেলেন। এই মুহূর্তে এ রণক্ষেত্রে তৃতীয় ব্যক্তি না থাকাই ভালো। দেখতে পেলেন দীপু ঘাড় গুজে ঘরে চলে যাচ্ছেন, কি যেন বলতে বলতে। প্রবীর হাঁ করে দাঁড়িয়ে থাকে, সরে গেল আস্তে। দীপুকে চর বসিয়ে ফেলে কি শিউরে উঠল পঞ্চমী? ভয় পেল, অনুতপ্ত হলো। মা বাপের কাছে জবাবদিহি করতে হতে পারে, এর জন্য এই আশঙ্কা করল। পঞ্চমীর মুখ দেখে তা মনে হলো না। আলনা বাক্সে বোঝাই সেই ছোট্ট ঘরটার দিকে চলে গেল সে দৃপ্তিভঙ্গিতে। কপারটা ভিতর থেকে ছিটকিনি লাগিয়ে দিল। কে জানে চলে যাবার প্রস্তুতি হিসেবে শাড়ি বদলাতে, না রুদ্ধ সমুদ্রকে বেলাভূমিতে আছড়ে ফেলতে। 2 বছরের বেশি হয়ে গেল এখানে এসেছে সে। সবে 7 দিন হলো মারা গেছে পিসে। তার মানে এতদিন বেঁচে ছিল প্রহ্লাদ দাস, তার সেই ভাঙা খাঁচাখানা নিয়ে। বংশী অতএব আগলে পড়ে থেকেছে, বংশীর কষ্টের অবধি থাকেনি। বংশী পঞ্চমীকে জানিয়েছিল টাকার অভাবে পিসের চিকিৎসা হচ্ছে না। অকারণ কত রাশি রাশি টাকা উড়েছে পঞ্চমীর জন্য, কিন্তু বংশীকে পঞ্চমীর কাছে টাকার প্রত্যাশা করে এ খবর দিয়েছিল? কখনো না। বংশী শুধু পঞ্চমীকে তার দুঃখময় অবস্থাটা জানিয়েছিল। তার মানে বংশীর পঞ্চমীর ওপর বিশ্বাস ছিল এ যাবৎ। ভেবেছিল দুঃখের কথা ওর কাছে বলবো না তো কার কাছে বলবো। তারপর পঞ্চমীকে নেমক হারাম বলে গাল দিচ্ছে, নিষ্ঠুর বলে ধিক্কার জানাচ্ছে, অমানুষ বলে ঘৃণা করছে। পঞ্চমী এখন গিয়ে যতই নিজের অবস্থা বুঝিয়ে বলুক, আর কি কখনো সেই বিশ্বাস ফিরিয়ে পাবে বংশী? পিসের মর্মজ্বালা তাকে পাথর করে রাখবে না। পিসেকে তো আর কোনো উপায় জানানো যাবে না। পিসে চিঠি পেয়ে চিঠির জবাব দেব না এমন নেমখারাম আমি নই। আসল ঘটনা এই, বরং আমার চিঠির উত্তর না পেয়েই অভিমানে খান খান হয়েছি আমি। বহু বেদনার উতাল ঢেউ পঞ্চমীকে আছড়ে আছড়ে মারে। পঞ্চমীর আর এখানে থাকবে না, সে তার বুনো জঙ্গলি গ্রামই ভালো। ওই পাজি অসভ্য মেয়েটা যেমন সর্বেশ্বরী হয়ে বিরাজ করছিল, করুক তাই চিরকাল। বাবার জন্য একটু মন কেমন করবে, করুক, কি আর করা যাবে। ভবেশদা, তাকে বললেই হবে। ভবেশদা, তোমার দুটো পায়ে পড়ি, মাঝে মাঝে যেও, পারো তো প্রবীরকে 1-8বার নিয়ে যেও, গিয়ে দেখবে আমি ছোট জাত বলে অবহেলা করিনি। হ্যাঁ, একটা সিদ্ধান্তে পৌঁছেছে পঞ্চমী।
এই মিস চ্যাটার্জির খোলস থেকে মুক্তি নেবে সে। জীবনে যে ছাঁচ ছিল তাই সেই ছাঁচেই ঢালাই হবে। ঠিক, তাই ঠিক। দীপু তো তার উপকার করেছে, দীপু তার দৃষ্টি খুলে দিয়েছে। কিন্তু সেখানেও যে আর এক সামুদ্রিক ঝড়। দীপু যে মায়ের কাছে গিয়ে রুদ্ররোষে বলছে, আমি থাকবো না, আমাকে স্কুলের বোর্ডিংয়ে পাঠিয়ে দাও। তোমার আদরের বড় মেয়ের মার খেয়ে পড়ে থাকতে পারবো না আমি। মার, সত্যিই বটে বড়ই অপমানের। চ্যাটার্জি দম্পতি জীবনে কখনো ছেলে মেয়ের গায়ে হাত তোলেননি, নিতান্ত বাচ্চাবেলায় দুরন্তপনার সময়ও না। ইদানিং মাঝে মাঝে দারুণ ইচ্ছে হতো বটে দীপুর ওই কাট গোয়ার গোয়ার মুখটার ওপর একটা চর বসিয়ে দিতে, কিন্তু সভ্যতার বজ্রমুঠির মধ্যে আটক থাকা সবিতার পক্ষে সম্ভব হয়নি সেটা। নিদারুণ চেষ্টা দমন করেছেন নিজেকে, অথচ সেই কাজ অনায়াসে করে বসল সবিতার বড় মেয়ে। অসভ্য বলেই কি? সভ্যতার মুঠোর সঙ্গে পরিচয় নেই বলেই কি বৃথায় বসে বসে পালিশ দিয়েছেন সবিতা? কিন্তু চিন্তাটা দানা বাঁধে না। সামনে দাঁড়িয়ে থাকা এই উদ্ধত দুর্নীতি মেয়েটাকে অসভ্য মনে হয়, অপরাধী মনে হয়। ওর পক্ষ সমর্থন করার কথা ভাবতেই পারেন না। তাই আস্তে অথচ দৃঢ় গলায় বলেন, অসভ্যতা করলে বড় ভাই বোনে একটা চর মেরেছে, এ তুমি কখনো দেখনি? দীপু উদ্ধত গলায় বলে, ওকে আমি বড় বোন বলে মানি না। মানো না তা জানি, সবিতা বলেন, কারণ তুমি ওকে ঈর্ষা করো। ও যে আমাদের কাছে আগে এসেছিল, ভাগ্য যে ওকে অনেক দিন ধরে অনেক বঞ্চিত করেছে, এসব কথা ভাবতে পারো না তুমি ওই ঈর্ষার জ্বালায়। কিন্তু আমাকে তো ন্যায় বিচার করতেই হবে। দীপু রুদ্ধ আক্রোশের গলায় বলে, তোমাদের কাছে আগে এসেছিল না হাতি, বাজে বানানো একটা মেয়ে, তোমরা সেই গাইয়াদের জোচ্চুরিতে ভুলে। থামো! সবিতা তীব্র ধমক দিয়ে ওঠেন মেয়েকে। তারপর হঠাৎ ড্রয়ার টেনে দুখানা ফটো বার করেন। সম্প্রতিকার তোলা দুই বোনের দুখানা ছবি। ভবেশের ফটো তোলার শখ আছে, কোথাও গেলেই ক্যামেরাটি গলায় ঝুলিয়ে নেবেই। সম্প্রতি কদিনের জন্য হাজারিবাগে ঘুরে এসেছিলেন এরা। সে সময় ভবেশও গিয়েছিল যথারীতি তার ক্যামেরাও। একটা সুন্দর পরিবেশে তিন ভাই বোনকে একত্র করে একটা গ্রুপ ফটো তুলতে গিয়েছিল ভবেশ। দীপু কিছুতেই দাঁড়ায়নি, ছিটকে সরে গিয়েছিল আমার ফটো তুলতে হবে না বলে। অগত্যাই আলাদা আলাদা ফটো হয়েছে। অবশ্য পঞ্চমীর আর প্রবীরের একসঙ্গে আছে একখানা, কিন্তু এ দুখানা শুধু দুই বোনের। একজন সদ্য ফোটা ফুলের লাবণ্য নিয়ে তাকিয়ে আছে পবিত্রতা আর সংকোচের প্রতিমূর্তির মতো, আর একজন ফোটবার আগে কুড়ির মতো লাবণ্যের অংশটুকু আবৃত্ত। তবু দুই মূর্তির যে আশ্চর্য সদৃশ্য তা বিস্ময়কর। মুখের প্রত্যেকটি রেখায় একই রক্তের স্বাক্ষর। পরিবেশের পার্থক্য যতটুকু তফাৎ রেখেছিল সেটুকুনি মুছে গেছে যেন। পূর্ণতা আর অপূর্ণতা ছাড়া আর কোনো পার্থক্য নেই। ফটো দুখানা টেবিলে ফেলেন সবিতা, তীক্ষ্ণ গলায় বলেন, দেখছো, দেখতে পাচ্ছ জাল বলে মনে হচ্ছে? বিধাতার কারসাজি। তিনি বোধহয় জানতেন এমন অবস্থার মুখোমুখি পড়তে হবে ওকে, তাই অস্বীকার করবার পথ বন্ধ করে রেখেছেন। বোকার মতো আর কখনো বলো না ও বানানো, ও মিথ্যে, ও জাল। ঠিক আছে, বলতে চাই না, দীপু বলে, তোমাদের প্রকৃত মেয়েই থাকুক তোমাদের কাছে, আমি বোর্ডিংয়ে থাকবো। সবিতা শান্ত গলার মধ্যে অগ্নি প্রচ্ছন্ন রাখেন, বলেন, বেশ, তোমাদের বাবা আসুন, যা ব্যবস্থা হয় করবেন। এবার আমার দুই মেয়ের লড়াই লাগবে ভাবলেন সবিতা, কিন্তু এখন আর ভেবে পাচ্ছেন না এতদিন পরে কেন আবার ভগবান সমস্যা এনে দিলেন। প্রথম দিকে ভেবেছেন বই কি, অনেক ভেবেছেন, যখন কালীপুরের সেই গাইয়া ভূত মেয়েটার উপর পালিশ ঘষতে হয়েছে, যে মেয়েটা রুমালকে বলতো উমাল, রেডিওকে বলতো এডিও, তাকে পালিশ করে তুলতে পারবে কি না ভেবেছেন। কতদিন সেটা? খুব বেশি দিন কি? অথচ আজ সে এবাড়ির মেয়েকে বলছে অসভ্য, বলছে বুনো। সবিতা রাগ করতে ভুলে যাচ্ছেন। কারণটা শুনেছিলেন ভবেশ। বেশি আর হই হই করল না আজ, বলল, চলো হে মামির বড় মেয়ে, রথ প্রস্তুত।
কিছু টাকা সঙ্গে নাও সুদীপ্তা, বললেন সবিতা পার্স হাতে। সুদীপ্তা ঘাড় ফিরিয়ে বললেন, কেন? মানে ওই বংশী ছেলেটাকে যদি। না, ও নেবে না বলে নিজের সবচেয়ে নীরের শাড়িখানা পরে গাড়িতে গিয়ে ওঠে পঞ্চমী। সংকল্প স্থির করে ফেলেছে সে আর ফিরবে না কালীপুর থেকে। ভবেশকে ফিরিয়ে দেবে, বলবে, আপনি ফিরে যান ভবেশদা, ওদের শান্তির সংসারে অনেক অশান্তি ঢুকেছে আমাকে নিয়ে, আমার বিদায় নেওয়াই ভালো। ভুলেই তো গিয়েছিলেন তারা তাদের বড় মেয়েকে, আবার ভুলে যাবেন আমায়? আমার তো মন প্রাণ বলে কোনো বস্তু নেই, আমি সব ভুলতে পারি। শহরের সভ্য বাড়িতে গিয়ে থাকবার ইচ্ছে আর নেই। সভ্যতার অন্তরালে অসভ্যতা দেখতে পেয়েছে পঞ্চমী, ঐশ্বর্যের অন্তরালে প্রাণহীনতা। এর ঢের ভালো গাঁয়ের মানুষ। জয়দুর্গার প্রহ্লাদের সঙ্গে রাত দিন ঝগড়া করত। প্রহ্লাদ ধরে মারত জয়দুর্গাকে, তবু যেন অনেক ভালোবাসা ছিল তার মধ্যে। কিন্তু সুদীপ তার মা বাবার মধ্যে পঞ্চমী দেখতে পেয়েছে সেখানকার বিবর্ণ প্রাণহীন চেহারা। পঞ্চমী গাঁয়ের মানুষ, পঞ্চমী গাঁকে ভালোবাসে। পঞ্চমী কেন তবে শহরে বসে বসে শুধু সুদীপ্তা হয়ে থাকবে? ভবেশ একবার কথা বলতে চেষ্টা করে, কিন্তু উত্তর পায় না। ভবেশ আশ্চর্য হলেও ভাবে, আমি ভাবছি সেই বিচ্ছিরি রুগ্ন বুড়োটা মরেছে, কিন্তু সুদীপ্তা তো ভাবছে না। দূর ছাই, বুড়ো তো মরেছে, কার কাছে তবে এসেছে সুদীপ্তা? ওই একবার বাড়িটা দেখিয়ে ধর্মের ঢাক বাজিয়ে চলে যাব। পঞ্চমী ভাবছে, এখন বলবো না, তাহলে বলা যায় না গাড়ি ঘুরিয়ে নিয়ে ফিরে যাবে কিনা। ওখানে নেমে বলবো, গিয়েই বংশীকে বলবো। সে কথা মনে আসে না পঞ্চমীর। ভবেশকে কি বলবে তাই মুখস্থ করতে থাকে। আপনি ফিরে যান ভবেশদা, আমি যাব না। কালীপুরের কবিরাজে যা বলেছিল মনে আছে পঞ্চমী। সেই মনে থাকাকে কাজে লাগালে কি হয়? সে প্রস্তাব শুনলে বংশী কি বুঝতে পারবে না পঞ্চমী অকৃতজ্ঞ নয়, পঞ্চমী নিষ্ঠুর নয়? ধীরে ধীরে কালীপুরে এসে পৌঁছে যায় গাড়ি। মেঘলার দিনে বিষণ্ণ বিধুর মূর্তি নিয়ে দাঁড়িয়ে আছে গাছের সারি, দাঁড়িয়ে আছে ভাঙা মন্দির, এখানে ওখানে ঝোপঝাড়। যেমনটি ছিল ঠিক তেমনটিই আছে, শুধু আমি দেখে আনন্দ পাচ্ছি না। পঞ্চমী ভাবে, পিসে থাকতে যদি আসতাম আমি, এই গাছপালা, ঘরবাড়ি, গরু বাছুর সব হেসে উঠত। আমার মনের অবস্থার গতিকে সব যেন কেন মলিন মলিন, ছোট ছোট, অন্ধকার অন্ধকার লাগছে। আচ্ছা, দেশটা এমন ছোট হয়ে গেল কেন? পঞ্চমী অবাক হলো। ভট্টাচার্যদের সেই বিরাট আটচালাটা, যেটাতে রামায়ণ গানের আসর বসে, সেটা পর্যন্ত এত ছোট হয়ে গেল কি করে? ঘোষালদের নতুন দাওয়াটা পর্যন্ত যেন কীরকম ঘষা ঘষা, পুরনো পুরনো, ছোট ছোট। মেঘলা দিনে এলাম আমি, মন প্রাণ খারাপ নিয়ে, আবার সব ঠিক হয়ে যাবে। ধীরে ধীরে পুকুর পাড়ে সরু রাস্তা দিয়ে গাড়ি এসে প্রহ্লাদ দাসের দরজায় থামে। আশ্চর্য, প্রহ্লাদ দাসের বাড়িটা যে আরও ভয়ানকভাবে ছোট লাগছে। দরজাগুলো এত সরু আর নিচু ছিল নাকি? জানলাগুলো এমন অদ্ভুত রকমের ক্ষুদে। আপনি গাড়িতেই থাকুন ভবেশদা, যেন ভয় পাওয়ার মতো বলল পঞ্চমী। বোকার মতো দরজার কাছে এসে দাঁড়ালো। বংশী বলে ডাকতে পারল না, তবু বংশী বেরিয়ে এলো। মোটরের শব্দ পেয়েছিল আর ভেবেছিল আমি পাগল, তাই শব্দের স্বপ্ন দেখছি, তবু বেরিয়ে এসেছিল। কে এ? পঞ্চমী নাকি? চুলগুলো এতটুকু কেন? ওর ওই বাপ মরে গেছে নাকি? আচ্ছা, মেয়ে মানুষ কি বাপ মরলে ন্যাড়া হয়? কিন্তু ন্যাড়া না হলে গেলই বা কোথায় চুলগুলো? ঘাড়ের ওপরে থোকা থোকা হয়ে যে কটা আছে, সে তো 6 মাসের চুল। কলকাতায় হয়তো মেয়ে মানুষও। আহা, তাই হয়তো এতদিন নিশ্চুপ মেরে বসেছিল পঞ্চমী। সুখের মুখটা দেখলো আর বাপটি গেল। নাকি মা মরলেও? অবশ্যই পিসে মরলে ছেলেরা ন্যাড়া হয় না, কিন্তু বংশী হবে। পিসের শ্রাদ্ধাধিকারী নেই বলেই বংশী কাঁচা গলায় দিয়েছে, হব্বিসি করছে। সেই কাঁচা গলায় দেওয়া মূর্তি নিয়ে বেরিয়ে এলো বংশী। পঞ্চমী তাকিয়ে দেখল আর ভয়ানক রকমের ভয় পেয়ে গেল যেন।
কত বড় গোঁফ গজিয়েছে বংশীর, বড় বড় রুক্ষ চুল আর মস্ত বড় হয়ে যাওয়া লম্বা লম্বা বেমানান হাত পাগুলো যেন একটা অমার্জিত রূপ নিয়ে দাঁত খিচিয়ে উঠল পঞ্চমীর সামনে। পঞ্চমী বলে উঠতে পারল না, কী রে বংশী, গোঁফের জ্বালায় যে সাধু বনে গিয়েছিস? পিসের জন্য কাঁচা গলায় দেওয়া তো শুনিনি কখনো। না, পঞ্চমী শুধু আড়ষ্ট গলায় বলে, ভালো আছো তো বংশীদা? বংশীও কই এ প্রশ্নে ছিচি করে উঠতে পারল না, বলতে পারল না, ধিক তোকে পঞ্চমী, লজ্জা করল না এ কথা জিজ্ঞেস করতে? 7খানা চিঠির পর নিহাত পিসের মরণ খবর পেয়ে সোনালি শাড়ি পরে মোটর গাড়ি চড়ে একবার বেড়াতে এলি, লজ্জার মাথা একেবারে খেয়েছিস? না, বংশী তা পারল না। বংশী শুধু তাড়াতাড়ি একখানা জলচৌকি এগিয়ে দিয়ে ঘাড় নেড়ে বলল, ভালো আছি। এই সেই চৌকিটা যেটায় বসে পিসে তেল মাখত, আর যার একটা খোঁচা পেরেক থাকার দরুন অনেকবার গামছা ছিঁড়েছে পিসের। পঞ্চমী বসল না। পঞ্চমী ঘাড় নিচু করে নিচু চালার নিচে দাঁড়িয়ে প্রহ্লাদ দাসের ঘরের ভেতরটা দেখতে চেষ্টা করল। দেখতে পেল না, অন্ধকার। কালীপুরের সূর্যও কি আজকাল সকাল সকাল ডুবছে? কই, বিকালবেলা তো এমন অন্ধকার দেখাতো না পিসের ঘরটা। শেষটা কি হলো? আসতে বলল পঞ্চমী। বংশীও আসতে বলল, ওই ভেদ বমি আর কি, অত্যাচার করতো তো। তুমি এখন কোথায় থাকবে দেখি? বংশী একটু ম্লান হেসে বলে, বাড়িটা তো নিয়ে যেতে পারিনি পিসে। নিয়ে যেতে পারেনি তা সত্য, কিন্তু আছেই বা কি? পঞ্চমী তো দেখতে পেল না কি আছে। দেওয়ালের মাটিগুলো খসে খসে ভিতরের বাখারি বেরিয়ে গেছে, চালের খড় উড়ে গিয়ে বাঁশ বেরিয়ে পড়েছে। একা থাকবে? প্রশ্ন করল পঞ্চমী। যে প্রশ্নটা মুখস্থ করে এসেছিল, মুখস্থ করেছিল, একা থাকবে, তাই কি থাকতে পারে মানুষ? আমি থেকে যাব মনে করেছি, এখানে পাট চুকিয়ে এলাম। মুখস্থ করা কথাটা অনেকখানি ভুলে গেল পঞ্চমী, শুধু বলল, একা থাকবে? বংশী ঘাড় নেড়ে বলল, একা থাকছি না, রমালালের ভাইপো যদু এসে রাত্রিরে শুচ্ছে, সেই থাকবে বলেছে, ঘরের অভাব ওদের। তারপর আবার কথা নেই, বোকার মতো দাঁড়িয়ে থাকে দুজনে। ইতস্ত করে একবার বলে পঞ্চমী, উঠানে আর ফুল গাছ লাগাও না? না, হয়ে ওঠে না। বংশী বলে, পিসের অসুখ গেল দীর্ঘকাল। আশ্চর্য, বংশীও বলতে পারল না, আমার চিঠিগুলো কি হলো পঞ্চমী? পঞ্চমীও বলতে পারল না, তোমার চিঠিগুলো আমার হাতে পৌঁছয়নি বংশীদা। ভবেশ হর্ন দিচ্ছিল। পঞ্চমী চঞ্চল হলো, বলল, যাই বংশীদা। বংশী এদিক ওদিক তাকিয়ে বলল, একটু বসা হলো না, একটু কিছু খাওয়া হলো না? না না, ওসব কিছু করতে যেও না। পঞ্চমী বলে ওঠে, এখন দুঃসময়, কলকাতা কখনো যাও তো যেও, বুঝলে? বংশী বলল না, তোর কলকাতার মুখে সাত ঝাড়ু পঞ্চমী, শুধু ঘাড় নেড়ে সায় দিল। পঞ্চমী বেরিয়ে এলো প্রহ্লাদ দাসের মেটো উঠান থেকে, গাড়িতে এসে উঠল, যেন নিশ্চিন্ততার একটা নিঃশ্বাস ফেলল। বড় কোনো বিপদ থেকে উত্তীর্ণ হয়ে উঠে এলে যে নিঃশ্বাস পড়ে, তেমনি নিঃশ্বাস। শুধু একটা কথা মনে পড়ে মনটা হায় হায় করতে লাগলো। বংশী যখন বলেছিল কিছু খাওয়া হলো না, পঞ্চমী তো হাসতে হাসতে বলতে পারত, তোমার বিয়ের সময় এসে খেয়ে যাবো বংশীদা, নেমন্তন্ন করবে তো? বললেই হতো, শুনতে একটু ভালো হতো। সেই ভালোটা আর হলো না। পঞ্চমী যেন বোকা বনে গেল। তা কে জানতো বংশীটা অমন বদলে গেছে? তাই ভাবল পঞ্চমী। আশাপূর্ণা দেবী রচিত উপন্যাস মায়াদর্পণ আজ আমি এখানেই শেষ করলাম। আশা করি এই উপন্যাসটি আপনাদের এতটুকুনি হলেও মন ছুঁয়ে গেছে। এরপর আপনাদের সঙ্গে আমার আবার দেখা হবে একটি নতুন অন্য কোনো গল্পের সাথে। আর হ্যাঁ, আমার গল্প বলা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর একটি ছোট্ট কমেন্ট। ধন্যবাদ।